আবারও চট্টগ্রাম বন্দরে ভিড়তে যাচ্ছে পাকিস্তানি জাহাজ। প্রথমবার ৩৭০ TEUs কন্টেইনার আসলেও এবার আগের চেয়ে দ্বিগুণ পণ্য নিয়ে আসছে জাহাজটি। খবর হচ্ছে পাকিস্তান থেকে আবারও আসছে সেই জাহাজ। প্রথম যখন এসেছিল তখন এটি নিয়ে বেশ প্রতিক্রিয়া তৈরি হয়েছিল। ভারত ভাবছিল যে এই যে পাকিস্তানি জাহাজ আসছে সরাসরি করাচি থেকে, তাতে না জানি কি অস্ত্র নিয়ে আসছে, যেটা সেভেন সিস্টারে সাপ্লাই হবে। পাকিস্তান থেকে প্রথম লটে যে জাহাজটি এসেছিল তারপর ভারতের গণমাধ্যম পাগল হয়ে গেছে। তারা বলেছিল যে পাকিস্তান থেকে বাংলাদেশে হিউজ অস্ত্র আসছে। যদিও পাকিস্তান কিংবা বাংলাদেশ এই পক্ষে বলেছে এগুলো আমাদের কাঁচামাল, গার্মেন্টস বা বিভিন্ন ক্ষেত্রে আমাদের দেশে পাকিস্তান থেকে বিভিন্ন কাঁচামাল এসছে, কোনো অস্ত্র আসেনি। কিন্তু ভারতের গণমাধ্যম বারবারই দাবি করেছে এগুলো অস্ত্র। বাংলাদেশ এবং পাকিস্তান সেটি নাকচ করেছে। এরপর এই বিশাল আলোচনার সমালোচনার পর আবারও পাকিস্তান থেকে আরেকটি জাহাজ বাংলাদেশে আসছে। পাকিস্তানের করাচি বন্দর থেকে কন্টেনার পণ্য নিয়ে আবারও চট্টগ্রামে ভিড়তে যাচ্ছে সেই জাহাজ, যে জাহাজটি গত 11 নভেম্বর চট্টগ্রাম বন্দরে এসেছিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছে আপনাদের মাঝে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, কঠিন বিপাকে পড়ে গেছে ভারতীয়রা। কি করবে উপায় খুঁজে পাচ্ছে না তারা। বাংলাদেশ নিয়ে চক্রান্ত করে, ষড়যন্ত্র করে এখন নিজেরাই পড়েছে মহাবিপদে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ভারত এতদিন গলাবাজি করে আসছিল বাংলাদেশকে নিয়ে। বিভিন্ন সময় দেখেছি উস্কানিমূলক বক্তব্য দিতে ভারতীয়দের। ভারত কিছু হলেই খালি হুমকি দিত যে তারা বাংলাদেশে কোনো আলু পেঁয়াজ পাঠাবে না, আলু পেঁয়াজ পাঠানো বন্ধ করে দেবে। অনেক ধরনের কথা তারা বলতো, কিন্তু সেই ভয় এখন আর দেখাতে পারবে না। তার কারণ বাংলাদেশের পাশে এসে দাঁড়িয়েছে পাকিস্তান। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, পাকিস্তান বলেছে যে আলু পেঁয়াজ যা লাগে তারা দেবে বাংলাদেশে। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, চলুন কথা না বাড়িয়ে আমরা দেখে আসি কয়েকটা প্রতিবেদন। এর আগে পাকিস্তানের একটি জাহাজ বাংলাদেশের চট্টগ্রামে এসে পৌঁছেছিল এবং আরও একটি জাহাজ চট্টগ্রাম চিটাগাং পোর্টে আসছে, চিটাগাং বন্দরে ভিড়ছে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এবং এটা নিয়ে আতঙ্কে রয়েছে রীতিমতো ভারতীয়রা। চলুন পাকিস্তান বাংলাদেশের পাশে দাঁড়িয়ে কিভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে কয়েকটা প্রতিবেদন থেকে বিস্তারিত দেখে আসি আমরা। আবারও চট্টগ্রাম বন্দরে ভিড়তে যাচ্ছে পাকিস্তানি জাহাজ। প্রথমবার ৩৭০ TEUs কন্টেইনার আসলেও এবার আগের চেয়ে দ্বিগুণ পণ্য নিয়ে আসছে জাহাজটি, যা নিয়ে উদ্বেগ বাড়ছে ভারতীয়দের মাঝে। তাদের অভিযোগ, পাকিস্তানের সাথে যোগসাজশে বাংলাদেশ নতুন পরিকল্পনার ছক কষছে। সেই সাথে প্রশ্ন উঠেছে, এক মাস যেতে না যেতেই কেন ফের পাকিস্তানি জাহাজ আসছে বাংলাদেশে, আর এবার কি আছে তাতে? বিস্তারিত SI রাজের রিপোর্টে। শেখ হাসিনা সরকার পতনের পর বদলে যেতে শুরু করেছে বাংলাদেশের ছবি। তার শাসনকালে ভারতকে প্রভুর মতো মানত আওয়ামী লীগ, আর পাকিস্তানের সাথে বিস্ফোরার মতো সম্পর্ক করে রেখেছিল হাসিনা। কিন্তু বর্তমানে অন্তর্বর্তী সরকার সেই ধারণা পাল্টে দিয়েছে। পাকিস্তানের সঙ্গে এখন বাংলাদেশের সম্পর্ক আরও দৃঢ় হচ্ছে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। গত 11 নভেম্বর পাকিস্তানের করাচি বন্দর থেকে চট্টগ্রামে সরাসরি এসেছিল পণ্য বোঝাই জাহাজ MV ইউয়াং জিয়াং ফাঝং। জাহাজটিতে ৩৭০ একক কন্টেইনার আনা হয়। এর মাঝে পাকিস্তান থেকে আনা হয় ২৯৭ একক কন্টেইনার, বাকিগুলো আনা হয় সংযুক্ত আরব আমিরাত থেকে। কিন্তু এবার আরও বেশি পণ্য নিয়ে করাচি থেকে চট্টগ্রামে আসছে সেই জাহাজ। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে এবার জাহাজটিতে ৮২৫ কন্টেইনারে পণ্য থাকতে পারে। তবে তাতে কি কি পণ্য আছে সেটা এখনো জানা যায়নি। ২১ ডিসেম্বর জাহাজটি বন্দর জলসীমায় পৌঁছানোর কথা রয়েছে।
চট্টগ্রাম বন্দরের জাহাজের আগমন ও অবস্থানের তথ্য নিয়ে প্রতিবেদনের হালনাগাদ তথ্য থেকে জানা যায় 825 একক কন্টেইনার নামিয়ে দিয়ে অন্তত 1200 একক কন্টেইনার নেওয়ার পরিকল্পনা রয়েছে শিপিং কোম্পানিটির। তবে জাহাজটি বন্দর জলসীমায় পৌঁছানোর পর সঠিক হিসাব পাওয়া যাবে। নতুন এই কন্টেইনার জাহাজের পরিষেবা চালুর সময় পাকিস্তান ও বাংলাদেশ ছাড়া আরও 4টি দেশ ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভারত ও সংযুক্ত আরব আমিরাতের বন্দর থেকেও পণ্য আনা নেওয়া করার ঘোষণা দিয়েছিল ফিডার লাইন্স ডিএমসিসি। তবে দ্বিতীয়বার সংযুক্ত আরব আমিরাত থেকে পাকিস্তান হয়ে চট্টগ্রাম বন্দরমুখী রয়েছে জাহাজটি। পাকিস্তানের করাচি বন্দরের সঙ্গে চট্টগ্রামের সরাসরি কন্টেইনার জাহাজ যোগাযোগ চালু হয় গত নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে। শিপিং কোম্পানি সূত্রে জানা গেছে, মূলত পোশাক শিল্পের কাঁচামাল ও রাসায়নিক, খনিজ পদার্থ ও ভোগ্যপণ্য এসব পণ্যই পাকিস্তান থেকে আনা হয় কন্টেইনারে। এবারও হয়তো জাহাজটিতে এসব পণ্যই থাকতে পারে। খবর হচ্ছে পাকিস্তান থেকে আবারও আসছে সেই জাহাজ। প্রথম যখন এসেছিল তখন এটি নিয়ে বেশ প্রতিক্রিয়া তৈরি হয়েছিল। ভারত ভাবছিল যে এই যে পাকিস্তানি জাহাজ আসছে সরাসরি করাচি থেকে, তাতে না জানি কি অস্ত্র নিয়ে আসছে যেটা 7 সিস্টারে সাপ্লাই হবে। এরকম একটা সস্তা কথাবার্তা বলার মধ্য দিয়ে বেশ গরম করা হয়েছিল মাঠটি। আসলে মন কথা হলো যে ভারত চায় না যে পাকিস্তানের সাথে বাংলাদেশের সরাসরি পণ্য আনা নেওয়া বা সংযোগটা স্থাপিত হয়। সেই কারণে সার্কের মৃত্যু, আর সেই কারণে গত 15 বছরে বাংলাদেশ পাকিস্তান থেকে বিচ্ছিন্ন। তো এখন রাজনৈতিক পট পরিবর্তনের পর ইউনূস সরকার সবার সাথে সমতার ভিত্তিতে সম্পর্ক রাখতে চায়, আর সেখানেই হচ্ছে ভারতের আপত্তি। খবরে বলা হচ্ছে পাকিস্তানের করাচি বন্দর থেকে কন্টেইনার পণ্য নিয়ে আবারও চট্টগ্রাম বন্দরে ভিড়তে যাচ্ছে সেই জাহাজ। আগামী শুক্রবার MV E1 জিয়াং ফা জং জাহাজটি বন্দর জলসীমায় পৌঁছানোর কথা রয়েছে। জাহাজটির স্থানীয় প্রতিনিধি বিষয়টি বন্দরকে জানিয়েছে। চট্টগ্রাম বন্দরের জাহাজ আগমন ও অবস্থানের তথ্য নিয়ে প্রতিদিনের হালনাগাদ প্রতিবেদনে দেখা যায়, এবার জাহাজটিতে সম্ভাব্য 825 একক কন্টেইনার রয়েছে। এসব কন্টেইনার নামিয়ে অন্তত 1200 একক কন্টেইনার নেওয়ার পরিকল্পনা রয়েছে শিপিং প্রতিষ্ঠানটির। তবে জাহাজটি বন্দর জলসীমায় পৌঁছানোর পর সঠিক হিসাব পাওয়া যাবে। পাকিস্তানের করাচি বন্দরের সঙ্গে চট্টগ্রামের সরাসরি কন্টেইনার জাহাজ যোগাযোগ চালু হয় গত নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে। প্রথমবার 370 একক কন্টেইনার আনা হয় জাহাজটিতে করে। এর মধ্যে পাকিস্তান থেকে আনা হয় 297টি একক কন্টেইনার, বাকিগুলো সংযুক্ত আরব আমিরাত থেকে। এবার দ্বিতীয়বারের মতো পণ্য নিয়ে রওনা হওয়া জাহাজটিতে প্রথমবারের চেয়ে দ্বিগুণের বেশি কন্টেইনার রয়েছে। এসব কন্টেইনারে কি পণ্য রয়েছে তা জানা যায়নি। শিপিং কোম্পানি অনলাইন আমদানি পণ্যের বিস্তারিত বিবরণ জমা দেওয়ার পর জানা যাবে এসব কি পণ্য রয়েছে। মোটামুটি কি পণ্য রয়েছে এটা জানা যায়নি। এই কথাগুলো বেশ ভারত গিলবে, বলবে যে না, এই সব কন্টেইনার ভর্তি আছে অস্ত্র যেগুলো 7 সিস্টারকে অস্থিতিশীল করার জন্য পাকিস্তান থেকে আনা হচ্ছে। এইসব কথাগুলি বলবে। আমি নিশ্চিত যে এটার ব্যাপারে ভারত খুবই সেন্সিটিভ এবং তারা একটা রিয়াকশন দেবে। শিপিং কোম্পানি সূত্র বলছে, মূলত পোশাক শিল্পের কাঁচামাল, রাসায়নিক, খনিজ পদার্থ ও ভোগ্যপণ্য এসব পণ্যই পাকিস্তান থেকে আনা হয় কন্টেইনারে। এবারও জাহাজটিতে এসব পণ্য থাকতে পারে। আসলে এর বেশি কিছু থাকার কি সম্ভাবনা আছে, কি বিষয়, এটা তো স্বাভাবিক। এক দেশের সাথে আরেক দেশের জাহাজ চলাচল করবে, যাত্রীবাহী জাহাজ, কন্টেইনার জাহাজ, এর মধ্যে কেন এত রহস্য, কেন এত স্পর্শকাতরতা, এটা বুঝতে পারি না। এগুলো ইচ্ছা করে আর কি ভারত তৈরি করে। শিপিং সূত্র বলছে, দুবাই ভিত্তিক কন্টেইনার জাহাজ পরিচালনাকারী সংস্থা ফিডার লাইন্স ডিএমসিসি একটি কন্টেইনার জাহাজ দিয়ে নতুন এই সেবা চালু করেছে। বাংলাদেশে কর্ণফুলী লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠানে রিজেন্সি লাইন্স লিমিটেড এই সংস্থার বাংলাদেশি স্থানীয় প্রতিনিধি হিসেবে যুক্ত রয়েছে। এই গ্রুপটির নির্বাহী পরিচালক আনিসুদ্দৌলা মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, প্রথমবারের তুলনায় এবার পাকিস্তান থেকে কন্টেইনার আনার হার বেড়েছে। এখন একটি জাহাজ 38 থেকে 42 দিনে একবার আরব আমিরাত থেকে পাকিস্তান হয়ে চট্টগ্রামে আসছে। কন্টেইনারের জাহাজ বাড়লে নতুন এই পথে জাহাজের সংখ্যা বাড়ানো হতে পারে। দর্শক,
বাণিজ্যিক সুবিধার জন্য, খরচ কমানোর জন্য মানুষ বা একটা দেশ যে কোনো সংস্থার সাথে, যে কোনো দেশের সাথে চুক্তি করবে, এটি স্বাভাবিক। কিন্তু এই স্বাভাবিক কাজটা গত 15 বছরে ছিল না। পাকিস্তান থেকে প্রথম লটে যে জাহাজটি এসেছিল, তারপর ভারতের গণমাধ্যম পাগল হয়ে গেছে। তারা বলেছিল যে পাকিস্তান থেকে বাংলাদেশে হিউজ অস্ত্র আসছে, যদিও পাকিস্তান কিংবা বাংলাদেশ এই পক্ষে বলেছে এগুলো আমাদের কাঁচামাল, গার্মেন্টস বা বিভিন্ন ক্ষেত্রে আমাদের দেশে পাকিস্তান থেকে বিভিন্ন কাঁচামাল এসছে, কোনো অস্ত্র আসেনি। কিন্তু ভারতের গণমাধ্যম বারবারই দাবি করেছে এগুলো অস্ত্র। বাংলাদেশ এবং পাকিস্তান সেটি নাকচ করেছে। এরপর এই বিশাল আলোচনার সমালোচনার পর আবারও পাকিস্তান থেকে আরেকটি জাহাজ বাংলাদেশে আসছে। এখন বিষয় হলো এই জাহাজটির ভেতরে কি আছে, এটি নিয়ে আবার আলোচনা হয়েছে। বিগত সময়ে বাংলাদেশে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যত জাহাজই এসেছে, কখনো কিন্তু এই আলোচনাটি হয়নি জাহাজে কি আছে। আমাদের বন্দর, আমাদের রোড, আমাদের ট্রানজিট সব কিছু ভারত ব্যবহার করলেও ভারতকে নিয়ে 15 বছরে কেউ এই প্রশ্নটি করতে পারেনি যে ভারত থেকে বাংলাদেশে মূলত কি এসেছে। কিন্তু যখনই পাকিস্তান থেকে একটি জাহাজ বাংলাদেশের বন্দরনগরী চট্টগ্রামে প্রবেশ করেছে, তখনই আমরা দেখলাম এই আলোচনাটা একেবারে উপরে উঠে এসছে। বিষয়টি হলো যে পাকিস্তানের সাথে বাংলাদেশের কোনো সম্পর্ক সৃষ্টি না হোক, এটি নিয়ে যথেষ্ট চেষ্টা চালাচ্ছে ভারত। কিন্তু বাংলাদেশের সোশ্যাল মিডিয়া, গণমাধ্যম বা মানুষের মতামত প্রকাশের যে প্ল্যাটফর্মগুলো, সেখানে যে বক্তব্য পাওয়া যাচ্ছে, সেখানে বোঝা যাচ্ছে বাংলাদেশের মানুষ চায় পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্কটা আরও জোরালো হোক। কারণ বাংলাদেশ সব দেশের সাথে সম্পর্ক বৃদ্ধি করলে বাংলাদেশের অর্থ, বাণিজ্য সব ক্ষেত্রে বাংলাদেশের অবস্থাটা আরও ভালো হবে। কেবল একটি দেশের দিকে তাকিয়ে থেকে নয়, সবার সাথে সম্পর্ক চায় বাংলাদেশের জনগণ। সম্প্রতি পাকিস্তানের সাথে বাণিজ্য সম্পর্ক বৃদ্ধির বিষয়টি নতুন করে গুরুত্বের সাথে আলোচনা এসেছে। বাংলাদেশের অতি প্রয়োজনীয় সকল পণ্যগুলো পাকিস্তান থেকে আনা এবং দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক বাড়ানোর চেষ্টা চলছে। আমাদের আজকের ভিডিওতে পাকিস্তানের সাথে নতুন করে বাণিজ্য সম্পর্ক এবং কি কি পণ্য বাংলাদেশ, চীন এবং পাকিস্তানের মধ্যে আমদানি রপ্তানি হবে এবং এই বিষয়টি ভারত কিভাবে দেখবে, এসব বিষয়ের আদ্যপান্ত নিয়ে সাজিয়েছি আমাদের আজকের ভিডিও। দর্শক, চলুন চলে যাই মূল ভিডিওতে। পাকিস্তানের তরফ থেকে বাংলাদেশিদের বিনা ভিসায় পাকিস্তান সফরের ঘোষণা এবং দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্ক বৃদ্ধির প্রস্তাব উভয় দেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক জোরদারের সুযোগ এনে দিয়েছে। এমন প্রেক্ষাপটে আলোচনা চলছে দেশ দুটির মধ্যে বাণিজ্য সম্পর্ক কিভাবে এগিয়ে নেওয়া যায়, কিংবা বর্তমান বিপুল পরিমাণ বাণিজ্য ঘাটতি কমিয়ে এনে কিভাবে উভয় দেশ লাভবান হতে পারে। প্রায় 1.5 দশকের বেশি সময় ধরে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে চলমান শীতল সম্পর্ক অবসান হওয়ার সম্ভাবনা দেখছেন বিশেষজ্ঞরা। বাংলাদেশে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর দেশ দুটি একে অপরের দিকে মুখ ঘুরিয়ে থাকার অবস্থান থেকে সরে এসেছে। কূটনৈতিক বিশ্লেষকেরা বলেছেন, ভারতের সঙ্গে বাংলাদেশের অবনতিশীল সম্পর্কের প্রেক্ষাপটে দুই দেশের কাছে অপ্রিয় পাকিস্তান সাম্প্রতিক সময়ে কিছুটা গুরুত্ব পাচ্ছে বাংলাদেশের কাছে। এই প্রেক্ষাপটে তারা বাংলাদেশের সঙ্গে দেশটির স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠার আভাস পাচ্ছেন। আন্তর্জাতিক বিশ্লেষকদের তথ্য অনুযায়ী গত 15 বছরে বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক তলানিতে চলে যায়। ভারতের সাথে আওয়ামী লীগের সুসম্পর্কের কারণেই পাকিস্তানকে গুরুত্ব দেয়নি বাংলাদেশ। তাই অন্তর্বর্তী সরকারের মেয়াদে বাংলাদেশ পাকিস্তান সম্পর্কের উন্নতি হবে বলে মনে করা হচ্ছে। আগামীতে যারা সরকারে আসবেন তারাও পাকিস্তানের সাথে সুসম্পর্ক রাখবেন সেটিও ধারণা করা যায়। তবে অর্থনৈতিক ক্ষেত্রে খুব বেশি সুবিধা হয়তো হবে না, কারণ বাংলাদেশের ব্যবসায়ীরা চাইবেন না যে পাকিস্তানিরা এখানে এসে ব্যবসা বাণিজ্য নিয়ন্ত্রণ করুক। বিশেষ করে তৈরি পোশাক খাতে বাংলাদেশের অন্যতম প্রতিদ্বন্দ্বী দেশ পাকিস্তান। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ইস্যু হচ্ছে 1971 সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে বিজয় অর্জনের সময় পাকিস্তান সেনাবাহিনীর গণহত্যার বিষয়টি।
দুই দেশের রাজনীতিতে এটি আলোচিত ইস্যু এবং পাকিস্তান সেই গণহত্যার জন্য ভুল স্বীকার করেনি। মুক্তিযুদ্ধের সময় গণহত্যা, ক্ষতিপূরণ, পূর্ব ও পশ্চিম পাকিস্তানের সম্পদের ভাগাভাগি, আটকে পড়া বিহারীদের পুনর্বাসন সহ অমীমাংসিত অনেকগুলো বিষয় রয়েছে। এগুলো সুরাহা না হওয়া পর্যন্ত দুই দেশের সম্পর্ক উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়া কঠিন। সম্পর্ক উন্নয়নের আশা দেখাচ্ছে যেসব উদ্যোগ। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর গত নভেম্বর মাসে পাকিস্তানের করাচি থেকে কন্টেইনারবাহী একটি জাহাজ সরাসরি চট্টগ্রাম বন্দরে আসে। এই সুযোগ আগে ছিল না। আগে পাকিস্তান থেকে আসা কন্টেইনারগুলো শতভাগ পরীক্ষা করা হতো, যা অন্য দেশের বেলায় প্রযোজ্য ছিল না। এর ফলে ব্যবসায়ীদের জন্য দ্বিপাক্ষিক বাণিজ্য কঠিন হয়ে পড়ত। গত সরকারের সময় অবৈধ অস্ত্রসহ বিভিন্ন নিষিদ্ধ পণ্যের প্রবেশ বন্ধে পাকিস্তান থেকে আসা কন্টেইনারগুলো শতভাগ পরীক্ষার ব্যবস্থা করত জাতীয় রাজস্ব বোর্ড। ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির FBCCI সাবেক সভাপতি মীর নাসির হোসেন বলেন, গত সরকারের আমলে পাকিস্তান থেকে আসা কন্টেইনারগুলো শতভাগ পরীক্ষা করার যে বৈষম্যমূলক ব্যবস্থা করা হয়েছিল সেটি সঠিক ছিল না। কেবলমাত্র পাকিস্তানের জন্য এই নিয়ম প্রযোজ্য ছিল। এদিকে গত 2 ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক আদেশে পাকিস্তানি বংশোদ্ভূত বিদেশি নাগরিকদের জন্য বাংলাদেশি ভিসা প্রাপ্তি সহজ করার নির্দেশ দিয়েছেন। আগে পাকিস্তানি নাগরিক এবং পাকিস্তান বংশোদ্ভূত উন্নত দেশের নাগরিকদের ভিসা প্রদানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনাপত্তিপত্র লাগত। এছাড়া সেপ্টেম্বরের শুরুতে পাকিস্তানের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয় বাংলাদেশিদের জন্য পাকিস্তানের ভিসা চার্জ লাগবে না। পাকিস্তানের সাথে বাংলাদেশের সরাসরি বিমান যোগাযোগ স্থাপনের প্রক্রিয়াও শুরু হয়েছে। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর গত আগস্টে মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেন পাকিস্তান হাইকমিশনার সিয়াদ আহমেদ মারুফ। বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক এবং জনগণের মধ্যে যোগাযোগ জোরদার করার উপর জোর দেওয়া হয়। গত সরকারের আমলে পাকিস্তানের সাথে সম্পর্ককে গুরুত্ব দেওয়া হয়নি। অন্তর্বর্তী সরকার এই সম্পর্ককে গুরুত্ব দিচ্ছে, যা দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি করবে। তবে রাজনৈতিক ক্ষেত্রে সম্পর্ক দীর্ঘ করতে দুই দেশকে আরও অনেক দূর যেতে হবে। পরবর্তী নির্বাচনে যারা ক্ষমতায় আসবেন বলে মনে করা হচ্ছে সেই দল ইচ্ছা করলেও 1971 সালের বিষয়টি বাদ দিয়ে রাজনৈতিক সম্পর্ক গভীর করতে পারবে কিনা সেটি এখন বড় প্রশ্ন। পাকিস্তান হাই কমিশনের তথ্য অনুযায়ী 2023 সালে পাকিস্তানের রপ্তানি ছিল $630 মিলিয়ন বেশি। অন্যদিকে বাংলাদেশ থেকে রপ্তানির পরিমাণ ছিল $63 মিলিয়ন বেশি। ভারতের পাশাপাশি পাকিস্তান থেকে তৈরি পোশাক খাতের জন্য তুলা আনা যেতে পারে। সেখান থেকে গম, ফল সহ বিভিন্ন কৃষিপণ্য আমদানি করা যেতে পারে। এছাড়া পাকিস্তানের বাজারে আমাদের পাট, চা এবং ওষুধ রপ্তানি করা যেতে পারে। 1996 থেকে 2001 সাল পর্যন্ত শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকার সময় বাংলাদেশের সাথে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার হলেও পাকিস্তানের সাথে স্বাভাবিক সম্পর্ক বজায় ছিল। 2001 থেকে 2006 সাল পর্যন্ত বিএনপি জামায়াতের শাসনামলে পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক আরও ভালো হয়। তবে ভারতের সাথে স্বাভাবিক সম্পর্ক ছিল, যেটিকে ওয়ার্কিং রিলেশন বলা হয়। 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ভারতের সাথে সম্পর্ক অত্যন্ত বন্ধুত্বপূর্ণ হয়ে ওঠে। তবে পাকিস্তানের সাথে খুব ভালো সম্পর্ক না থাকলেও স্বাভাবিক সম্পর্ক বজায় ছিল। তবে মুক্তিযুদ্ধের সময় যুদ্ধাপরাধের দায়ে 2013 সালে জামায়াতের কয়েকজন শীর্ষ নেতাকে ফাঁসি দেওয়ার পর পাকিস্তান আপত্তি জানায়। এরপর থেকে দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি হতে থাকে। এই ঘটনার পর তাদের একজন কূটনীতিককে পার্সোনা নন গ্রাটা ঘোষণা করা হয়। এর পাল্টা ব্যবস্থা হিসেবে তারাও আমাদের একজন কূটনীতিককে পার্সোনা নন গ্রাটা ঘোষণা করে।
এভাবে সম্পর্কের অবনতি হতে থাকে এবং গত এক দশকে রাজনৈতিক সম্পর্ক তলানিতে পৌঁছে যায়। পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক শীতল হওয়ায় সার্ক অকার্যকর প্রতিষ্ঠানে পরিণত হয় বলে মনে করা হয়। এখন বাংলাদেশের উচিত জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে পররাষ্ট্রনীতির আলোকে দেশ পরিচালনা করা। একটি দেশের প্রভাবে আরেকটি দেশের সঙ্গে সম্পর্ক নির্ধারণ করা উচিত নয়। আবারও পাকিস্তানি জাহাজ চট্টগ্রাম বন্দরে ভিড়তে যাচ্ছে। এই প্রসঙ্গটি নিয়ে পাকিস্তানের করাচি বন্দর থেকে কন্টেনার পণ্য নিয়ে আবারও চট্টগ্রামে ভিড়তে যাচ্ছে সেই জাহাজ, যে জাহাজটি গত 11 নভেম্বর চট্টগ্রাম বন্দরে এসেছিল। আগামী শুক্রবার এমভি ইউয়ান জিয়াংফা জাং জাহাজটি বন্দর জলসীমায় পৌঁছানোর কথা রয়েছে। জাহাজটির স্থানীয় প্রতিনিধি বিষয়টি বন্দরে জানিয়েছে। চট্টগ্রাম বন্দরের জাহাজের আগমন ও অবস্থানের তথ্য নিয়ে প্রতিদিনের হালনাগাদ প্রতিবেদনে দেখা যায় এবার জাহাজটিতে সম্ভাব্য 825 কন্টেইনার রয়েছে। এসব কন্টেইনার নামিয়ে অন্তত 1200 একক কন্টেইনার নেওয়ার পরিকল্পনা রয়েছে শিপিং কোম্পানিটির। তবে জাহাজটি বন্দর জলসীমায় পৌঁছানোর পর সঠিক হিসাব পাওয়া যাবে। পাকিস্তানের করাচি বন্দরের সঙ্গে চট্টগ্রামের সরাসরি কন্টেনার জাহাজ চালু হয় গত নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে, যেটি স্বাধীন বাংলাদেশে প্রথম। 53-54 বছরের ইতিহাসে প্রথমবার 370 একক কন্টেইনার আনা হয় জাহাজটিতে করে। এর মধ্যে পাকিস্তান থেকে আনা হয় 297 একক কন্টেইনার, বাকিগুলো সংযুক্ত আরব আমিরাত থেকে। এবার দ্বিতীয়বারের মতো পণ্য নিয়ে রওনা হওয়া জাহাজটিতে প্রথমবারের চেয়ে দ্বিগুণের বেশি কন্টেইনার রয়েছে। এসব কন্টেইনারে কি পণ্য রয়েছে তা জানা যায়নি। শিপিং কোম্পানি অনলাইনে আমদানি পণ্যের বিস্তারিত বিবরণ জমা দেওয়ার পর জানা যাবে এবার কি কি পণ্য রয়েছে। এই যে আমদানি হচ্ছে পাকিস্তান থেকে পণ্য আসছে, এই চাল, ডাল, চিনি, নিত্য প্রয়োজনীয় জিনিস, কেমিক্যাল, এইসবের বাইরে হঠাৎ করে কোনো কন্টেইনারে যে অস্ত্র আসবে না, এই নিশ্চয়তাটা কিন্তু দেওয়া যায় না। এই যে ভারত বাংলাদেশ উত্তেজনা, বাংলাদেশের মানুষ একটি বড় অংশের পাকিস্তান থেকে এই যে অবাধে জাহাজ আসছে, কোনো চেকিং ছাড়া পণ্য খালাস হচ্ছে, এটি বাংলাদেশের এক বড় অংশ আতঙ্কিত। শুধু তাই নয়, আমাদের সবচেয়ে নিকট প্রতিবেশী দেশ ভারতও আতঙ্কিত। কারণ বাংলাদেশকে দিয়ে কি খেলা খেলে পাকিস্তান, কারণ অতীতের অভিজ্ঞতা তো ভালো নয়। আপনাদের নিশ্চয়ই মনে আছে বিএনপি জামাত জোট আমলের কথা, 2001 সালের কথা। পাকিস্তান থেকে সে বছর বন্দর শহর চট্টগ্রামে 10 লাখ বেআইনি অস্ত্র ধরা পড়েছিল। সেগুলি পার্বত্য চট্টগ্রাম হয়ে ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলোতে পাঠানোর পরিকল্পনা ছিল। তদন্তে জানা যায় ট্রাকগুলিতে পাকিস্তানি ও চীনা অস্ত্র ছিল। সেগুলি পাকিস্তানি সামরিক গোয়েন্দা সংস্থা ISI পাঠিয়েছিল। বাংলাদেশের ক্ষমতায় তখন বিএনপি এবং প্রধানমন্ত্রী খালেদা জিয়া। অতীতের উদাহরণ আছে, এটি হঠাৎ করে কিন্তু ঘটেনি। হঠাৎ করে মানুষের মনে সংখ্যা যাচ্ছে না ভারত বাংলাদেশের মানুষের মধ্যে। এই যে গতবার যে কন্টেইনার যে পরিমাণ এসেছিল, এবার তার থেকে বেশি আসছে। 11 নভেম্বর এসেছিল, আজকে মাসখানেক পরেই শুক্রবারে ভিড়বে, মানে 1 মাস কয়েকদিনের মধ্যে আবার সেই জাহাজ আসছে। এবং এই জাহাজ নাকি নিয়মিত আসবে এখন থেকে। আগে শর্ত ছিল পাকিস্তানের পণ্য যথাযথ তদন্ত করে, এবং লাল তালিকাভুক্ত ছিল কিছু কিছু পণ্য, সেই লাল তালিকা থেকেও খারিজ করে দিয়েছে বর্তমান সরকার। কি হতে যাচ্ছে? এই যে উত্তেজনা বাংলাদেশ ভারত, এই উত্তেজনার কি ফায়দা নিতে চাইছে পাকিস্তান কি এই করে করে পণ্য পাঠানোর নাম করে 2টো নিত্য পণ্য পাঠাবে আর 10টা অস্ত্র পাঠাবে, এই কি পরিকল্পনা করছে? এমন আশঙ্কার কথাও কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। আমরা গত খ্যাপে যে পণ্যগুলো দেখলাম 11 নভেম্বর আসা, সেগুলো ছিল আমাদের নিত্য প্রয়োজনীয় পণ্য, কেমিক্যাল ইত্যাদি এসব। কিন্তু এবার কি আসছে, কিংবা এর পরের বার কি আসবে? হয়তো 1, 2, 3, 4, 5টা সাধারণ পণ্য নিয়েই আসবে। কিন্তু ষষ্ঠ জাহাজে কি আসতে পারে, নবম জাহাজে কি আসতে পারে, 10ম জাহাজে কি আসতে পারে, শঙ্কা কিন্তু রয়ে যাচ্ছে। কারণ পাকিস্তান আমাদের ভুগিয়েছে, 10 ট্রাক অস্ত্র পাঠিয়েছে বাংলাদেশে। পাকিস্তানি গ্রেনেড হামলা হয়েছে বাংলাদেশের এক প্রধান রাজনৈতিক দল 2004 সালে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার উপরে। পাকিস্তান প্রতিনিয়ত চিন্তায় থাকে, প্রতিনিয়ত ধান্দায় থাকে। এটিকে যদি ধান্দা বলি তাহলে মনে হয় ভুল হবে না। 71-এর
পরাজয়ের প্রতিশোধ নিতে। আজকে পাকিস্তান বাংলাদেশকে মনে করছে যে পেয়ে গেছি, আমরা সেই বাংলাদেশ, আমাদের নিয়ন্ত্রণের বাংলাদেশ পেয়ে গেছি। কোনো কথাবার্তা, আচার আচরণে এবং পাকিস্তান বাংলাদেশের সাথে যে বর্তমান সরকার যে সম্পর্ক করছে তাতে মনে হচ্ছে এটি কি পূর্ব পাকিস্তানে ফিরে গেল। হয়তো তাই। পাকিস্তান ভারতের প্রতি প্রতিশোধ নেবে 71-এর পরাজয়ের, পাকিস্তান বাংলাদেশের প্রতি প্রতিশোধ নেবে 71-এর পরাজয়ের যদি কখনো সুযোগ পায়। আমার সরকার, আমার বর্তমান বাংলাদেশের এক সরকার বসে আছে, এই সরকার সেই প্রতিশোধ নেবার জন্য সুযোগ করে দিচ্ছে বলেই মনে হয়। কারণ পাকিস্তানকে বিশ্বাস করবার কোনো কারণ নেই। পাকিস্তান আমাদের সাথে প্রতিনিয়ত বিশ্বাসঘাতকতা করেছে। আমি আগের বক্তব্যে বলেছি, গতকালকের বক্তব্যে বলেছি, আমরা কি ভুলে যাব 71 পূর্ব আমাদের উপরে, বাঙালির উপরে যে নিপীড়ন, নির্যাতন, শোষণ, সেগুলোর কথা ভুলে যাব? কখনো ভুলবো না। আজকে বাংলাদেশ যদি স্বাধীন না হতো, আমরা কোথায় থাকতাম? আমরা পাকিস্তানের দ্বিতীয় তৃতীয় শ্রেণীর নাগরিক হিসেবে বসবাস করতাম, পূর্ব পাকিস্তান প্রদেশের মানুষ। স্বাধীন হয়েছে, আমরা সর্বক্ষেত্রে এগিয়ে গেছি, এমনকি পাকিস্তানের সাথে সব ক্ষেত্রে আমরা এগিয়ে আছি, শুধুমাত্র সামরিক শক্তি ছাড়া। অর্থনীতি, সংস্কৃতি, কোন খাত নেই, এমন কোনো খাত নেই যে আমরা এগিয়ে নেই। অর্থনীতিতে আমরা পাকিস্তানের থেকে বিশ্বের বড় অর্থনীতির দেশ। আমাদের শেয়ার বাজার পাকিস্তানের থেকে বড় শেয়ার বাজার। আমাদের মাথাপিছু আয়, আমাদের গড় আয়ু, আমাদের নিত্য পণ্যের ব্যয় পাকিস্তানের থেকে কম। কোন দিক দিয়ে এগিয়ে নেই? আমরা সব দিক দিয়ে এগিয়ে আছি। সেই পরাজিত পাকিস্তানের এই এগিয়ে থাকা তো পছন্দ হবে না। এই যে গত 4-4.5 মাসে পাকিস্তানের প্রেসক্রিপশনে বাংলাদেশকে বহু পিছনে নিয়ে আসা হয়েছে। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। আপনারা কি বলতে চান, আপনারা কি বলবেন, আপনাদের অপিনিয়ন কি? প্রিয় দর্শক, সম্মানিত বন্ধুগণ, পাকিস্তানের এই সক্ষতা আপনারা কিভাবে দেখছেন? পাকিস্তান যেভাবে বাংলাদেশের পাশে এসে দাঁড়িয়েছে সেটা আসলেই প্রশংসা করার মতো। পাকিস্তান বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে। যখনই ভারতের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে তখনও কিন্তু বন্ধুত্বের হাত বাড়িয়েছে পাকিস্তান বাংলাদেশের দিকে, এবং বলেছে ভারত যদি বাংলাদেশের দিকে চোখ দেয় তাহলে প্রয়োজনে ভারতের চোখ উপড়ে নেবে। পাকিস্তান সব কিছু দিয়ে সহযোগিতা করবে বাংলাদেশকে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা আপনাদের মতামত কমেন্টে জানাবেন। আপনারা কি বলবেন, আপনাদের ওপিনিয়নটা কি থাকবে? আজকের মতো বিদায় নিচ্ছে আপনাদের কাছ থেকে। দেখা হবে আরও অন্য কোনো একটা ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এ পর্যন্তই বিদায় নিতে হচ্ছে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।